বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাঁথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। পুরো আয়োজনে যাবার আগে দেখে আসি আজকের সংবাদ শিরোনামগুলো। অতীতের মতো পাতানো নির্বাচন নয়, নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ঘিরে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বেড়েছে টার্গেট কিলিং ও মব সন্ত্রাস। চট্টগ্রামে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 184টি অস্ত্রের খোঁজ নেই। ভোট কেন্দ্র দখল ও পেশি শক্তি প্রদর্শনে ব্যবহারের শঙ্কা। চার দিনের সফরে 9 জেলায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক কর্মসূচি না থাকলেও উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। বিগত দিন থেকেই চলছে সেই ষড়যন্ত্রটা, নির্বাচন না হওয়ার ষড়যন্ত্রের একটা পক্ষই এদেশে কাজ করছে, একটা ষড়যন্ত্রকারী, এবং সেই ষড়যন্ত্রকারীদের কাছ থেকে বেরিয়ে এনে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে একটা ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করা, এটাই এখন সবচেয়ে সময়ের দাবি, জনগণের দাবি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, এই এলাকার মানুষের জন্য আমার যা আছে সবকিছু করব। এখানে আমি 1 পয়সা বা 2 পয়সা কোনো গোলডোল করব না, এবং এই মানুষের যা যা পাওয়ার অধিকার আছে সবটি তাদেরকে আমি দিব। এবং আমাদের এই এলাকাটা অনুন্নত এলাকা, আমাদের জানেন এটা কৃষি প্রধান এলাকা। এই এলাকায় আমাদের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, চাকরি থেকে বঞ্চিত, রাস্তাঘাটের উন্নয়ন থেকে বঞ্চিত, সবকিছু থেকে বঞ্চিত। আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, অবশ্যই এই এলাকার মানুষের জন্য উন্নয়ন যা যা করা দরকার আমি করবো। যেটার জন্য আমরা সংগ্রাম করেছিলাম দীর্ঘ 17 বছর যাবত, যে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার যে আন্দোলন, আমরা সেটাই আশা করছি যে বর্তমান প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবে সামনের নির্বাচন অনুষ্ঠিত করবে। আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপি প্রার্থীদের কথা। এদিকে ঠাকুরগাঁওয়ের আসনগুলোতে জামায়াতের প্রার্থীদের অভিযোগ, এখনো লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বাস্তবায়ন হয়নি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে আমরা যতটুকু দেখছি, একজন প্রার্থীর জন্য সকল প্রার্থীগুলোর জন্য সমান ফিল্ড, সমান্তরাল ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। দেখছি মাঠ প্রশাসন অর্থাৎ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা প্রশাসনের লোক, যারা কর্তা ব্যক্তিগণ আছেন, আমার মনে হচ্ছে যে একটা দলের পক্ষ হয়ে তারা এখানে ভূমিকা পালন করছে, যেটা একজন প্রার্থীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। সামনে কোনো চ্যালেঞ্জ আমি নির্বাচন ব্যাপারে মনে করছি কিনা, এটা আমি আগেই লক্ষ্য করছি। যেদিন গোটা দেশে একটা সময়সীমা ছিল যে এই সময়ের মধ্যে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, বিলবোর্ড এগুলো নামায় নিতে হবে, তাতে করে প্রশাসনের চরম গাফলাতি ও নির্বাচন কমিশনের চরম আমি গাফলাতি লক্ষ্য করেছি। এদিকে মাঠে আছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীও, তিনিও তার জয়ের ব্যাপারে আশাবাদী। তবে যেটুকু বুঝি, ওই যে বললাম আপনাকে, আমি নির্বাচন করবো না, ভোট কোথায় দেবো আপনি দাঁড়ান, সেই হিসেবে মনে হয় জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। আমি নির্বাচিত হয়েছি উপনির্বাচন সহ 5 বার। আমি কোনো নির্বাচন কোনো প্রতিশ্রুতি দিইনি। তো আমার এলাকার জনগণ, ভোটাররা জানে যে উনি যেটা বলে সেটা করে। জাতীয় নির্বাচনে 12,76,00,000 ভোটারের মধ্যে 6,28,79,000 নারী ভোটার, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নিজেদের অধিকার, নিরাপত্তা নিয়ে কি ভাবছেন ঠাকুরগাঁওয়ের নারীরা, সে ভাবনাই শুনে আসব। আমি চাই যেন আমরা সুষ্ঠুভাবে রাস্তাঘাটে
নিজের স্বাধীনতায় ঘুরতে পারি, বেড়াতে পারি, নিজের মতো করে থাকতে পারি। নারীদের জন্য যেন কর্মসূচি যেন ভালো আগামী দিনের জন্য যেন ঠিক করতে পারে, ভালোভাবে থাকতে পারে। নির্বাচনে আমরা ভালো পরিবেশ চাই, শান্তশিষ্ট পরিবেশ, যেন শান্তশিষ্ট নির্বাচন হয়। আমরা চাই ভোটের যে পরিবেশ সেটা শৃঙ্খলাবদ্ধভাবে হোক, মানুষ ভোট দিতে আসে কোনো ভয় না পাক। যে মানুষটা আমাদের আপদ বিপদে থাকবে এটাকে আমরা ভোট দেব। আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, কোনো অন্যায় না হয়, তারপর আমাদের ভোট যাতে আমরা নিজেরাই দিতে পারি, এখানে যাতে কোনো অন্যায়ভাবে কোনো কিছু না করা হয়, তো এটাই চাই। এমন একজন আর কি আসুক যে আমাদের আর কি সকল সমস্যাগুলো আর কি সমাধান করে দিবে। ভালো প্রার্থী দরকার, যেন জনগণের সেবা করতে পারে, আমাদের ঠাকুরগাঁয়ে অনেক সমস্যাগুলো সমাধান করতে পারে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, সুন্দর নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ। প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা। ভোট কেন্দ্রে পুলিশ এবং আনসারের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। নির্বাচনের নিরাপত্তার জন্য আমি মনে করি আমাদের যথেষ্ট একটা প্রস্তুতি আমাদের ইনশাল্লাহ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের যে জেলা পর্যায়ে জেলা প্রশাসনের যে কোর কমিটির মিটিং আমরা ইতিমধ্যে আমরা 2বার মিটিং করছি। তো সেখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অফিস প্রধান যারা আছে ওখানে থেকে তারা তাদের পক্ষ থেকে এখানে আশ্বস্ত করছে, আমাদেরকে রিটার্নিং অফিসারকে আশ্বস্ত করছে পরিবেশ ভালো রাখার জন্য তারা যা যা করার দরকার সবই করবে। নির্বাচন নিয়ে কি ভাবছেন ঠাকুরগাঁওয়ের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন হাসান, জনগণের প্রত্যাশা কি এবং কেমন নেতৃত্ব চান তারা, এবং কি বলছেন যারা ভোটার হবেন, একটু জানাবেন আমাদের। কৌরি, উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের আলাপ তত চলছে চায়ের আড্ডায়, বিভিন্ন পথে প্রান্তরে। আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁয়ের সবচেয়ে ব্যস্ততম এলাকা কোর্ট চত্বরে। আমাদের সাথে দেখছেন যে বেশ কিছু ভোটার রয়েছে, তরুণ ভোটার এবং বৃদ্ধ ভোটার, সব পেশার মানুষ রয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আসলে তারা কি প্রত্যাশা করছে আগামী নির্বাচনে। আমরা কথা বলতে চাই, সামনে তো নির্বাচন, এবং এই নির্বাচনে আপনার ভাবনা কি এবং আপনি কেমন পরিবেশ চান নির্বাচনে? প্রথমেই তো সুষ্ঠু নির্বাচন চাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি। কিন্তু আমরা যদি সেভাবে বলে থাকি যে স্বাধীনতার পরে অনেক নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের সময় দেখা যায় নির্বাচনী কেন্দ্রগুলোতে গোলযোগ হয়েছে। নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট পক্ষে বিপক্ষে কাজ করেছে। দিনের ভোট রাতে হয়েছে। আসলে এই বক্তব্যগুলো, এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো আমাদের শুনে অভ্যস্ত যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। তো আমি একজন সাধারণ ভোটার হিসেবে মনে করি যে অবশ্যই এবারে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরের প্রত্যাশা করছি। নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমরা কথা বলবো একজন তরুণ ভোটারের সাথে। সামনে নির্বাচন কিভাবে দেখছেন আপনি? আমি তো চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। আমি এবার প্রথম ভোট দিব। আশা করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন সারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা চাই আমাদের ভোট দিয়ে নির্দিষ্ট একটা প্রার্থী নির্বাচিত করি, এটুকুই আমি আশা করি। আমরা একজন সিনিয়র সিটিজনের সাথে কথা বলবো। চাচা, আপনি তো অনেকবার ভোট দিয়েছেন, এবার যে ভোটটা হচ্ছে আপনার কেমন লাগছে এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? খুব ভালো লাগতেছে। আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক, যে একটা ভালো লোককে আমরা বাছাই বাইর করতে পারি, এটা আমাদের প্রত্যাশা। যে নির্বাচনটা আমাদের খুব ভালো হয়, আমরা কোনো দল বুঝি না। আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো। আপনি তো দেখছেন ঠাকুরগাঁয়ে নির্বাচন চলছে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনি? আমি যেটুকু দেখছি তাতে তো ভালোই, খারাপ দেখছি না। আমাদের ঠাকুরগাঁয়ে তেমন আমরা
প্রাইমারি বা অন্যরকম গোলযোগ আমরা দেখিনি, লক্ষ্য করিনি। যা দেখছি ভালোই দেখছি। আর আমরা আশা করি আমাদের ঠাকুরগাঁয়ে ভোট ভালো হবে, আমরা ভালো প্রত্যাশা করি। আর আমি একটুকু বলতে চাই, আমরা যেন সবাই, সকল ধর্মের মানুষ আছি আমরা দল মত নির্বিশেষে সবাই যেন ভোটে অংশগ্রহণ করে সুষ্ঠু মোতাবেক আমরা ভোট দিতে পারি, আর আমাদের যে পছন্দের প্রার্থী আছে তাকে আমরা জয়যুক্ত করে পারি, এইটাই আমার প্রত্যাশা। আমরা আরো দুই একজনের সাথে কথা বলতে চাই। আপনি কিভাবে দেখছেন আগামী নির্বাচন? নির্বাচন সুন্দর হচ্ছে, অবশ্যই যেন ভোটে ভালো নির্বাচন হয়, তা যেন আমাদের প্রার্থী জয়যুক্ত হয় এই নির্বাচন, এটাই চাইছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত তো নির্বাচন চলছে, আপনারা আসলে কেমন প্রার্থীকে বাছাই করবেন এবার ভোটে? ভোটে বাছাই ভালো যোগ্য প্রার্থী দেখে বাছাই করব, এবং পরিবেশ তো ভালো আসছে, এবং এইভাবে যদি থাকে তাহলে আমাদের তো ভোট কেন্দ্রে যেতে পারি, ভোট দিতে পারি, এবং ভালো প্রার্থী দেখে আমরা ভোট। ছোট করে যদি আপনি বলেন, আপনি কিভাবে দেখছেন এবারের নির্বাচন? এবারে নির্বাচন তো একটু ভিন্নতমই দেখছি। আমরা 17 বছরে আমরা যারা আমরা প্রথম ভোটার ছিলাম, তারা ভোট দিতে পারি নাই, কিন্তু এবারে আশা করছি যে মনে হয় যে ভোটের যে পরিবেশ, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। আমরা চাই যে যারা নির্বাচিত সরকার আসুক, বা যারা নির্বাচিত হবে আমাদের যে এই দেশের কৃষক, তারপর শ্রমিক, ছাত্র, বেকার, যুবক যারা আমরা, তাদের জন্য হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এরকম আমরা সরকার এবং হচ্ছে যে এরকম প্রার্থী আমরা। ধন্যবাদ আপনাকে। কৌরি, আমি যুক্ত ছিলাম ঠাকুরগাঁয়ের জজকোর্ট চত্বর থেকে, কথা বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে। এই ছিল ভোটের হাওয়ার ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। নবীন, আপনার মাধ্যমে আমরা জানছিলাম ভোটারদের আশা প্রত্যাশার কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে আলোচনা করতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সমাজকর্মী মেহেদী হাসান খান বাবলা। মেহেদী হাসান খান বাবলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভোটের হাওয়ায়। আপনি যেহেতু একজন সমাজকর্মী, আপনার এলাকায় সামাজিক উন্নয়ন কতটুকু হয়েছে, বা একজন সমাজকর্মী হিসেবে কতটুকু উন্নয়নের প্রত্যাশা করছেন, একটু জানতে চাই। দেখুন, বাংলাদেশের সর্বোত্তর প্রান্তের পঞ্চগড় জেলা, এটি হচ্ছে বাংলাদেশ 1 নম্বর আসন, এবং পঞ্চগড় 1 নম্বর আসন। এই দেশের সর্বোত্তর প্রান্তে হয়, এই এলাকার জনপথে রয়েছে অনেক উন্নয়ন ঘাটতি। এরপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমরা সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমরা মনে করি যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে আমাদের পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর, বাংলা বাজার, স্থল বন্দর, আমাদের চা বাগান, আমাদের এলাকার যে রিসোর্স রয়েছে, সবকিছু মিলে আগামীতে আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের ফলে একটা স্থিতিশীল সরকার হবে, এবং আমরা বাংলাদেশের আগামী বাংলাদেশ, আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখার স্বপ্ন লালন করি। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনের ফলে দেশের যে আমাদের এখন যে স্থবিরতা রয়েছে, এটি কেটে যাবে, এবং সামনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ শরীফুল করিম রুবেল, সাধারণ সম্পাদক, নাগরিক উন্নয়ন ফোরাম, ঠাকুরগাঁও। জনাব মেহেদী হাসান খান বাবলা, আমি আরেকটু জানতে চাই যে উত্তরের জেলা পঞ্চগড়, সেখানে অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হয়েছে, এবং যারা প্রার্থী রয়েছেন তারা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু দেখা যায় যে তাদের কথায় এবং কাজে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় আসন্ন নির্বাচনের প্রতিফলন কতটুকু ঘটতে পারে, বা উত্তরণ কতটুকু সম্ভব? দেখুন, আমাদের পঞ্চগড়ে যে প্রার্থীরা রয়েছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা যাদের মধ্যে হচ্ছে, তাদের কাছে আমি মনে করি যে তুলনামূলক বিচারে তারা কিছুটা তরুণ নেতৃত্ব, এবং তাদের যথেষ্ট দেবার সক্ষমতা রয়েছে। আমি মনে করি পঞ্চগড়বাসীর যে প্রত্যাশা, যে পঞ্চগড় একটি বাইপাস সড়ক, পঞ্চগড়ের আমাদের যে আধুনিক হাসপাতাল রয়েছে, এটিকে একটা বিল্ডিং অবকাঠামো হয়েছে, এটিকে চালু করা একটা চ্যালেঞ্জ। ইতিমধ্যে আমাদের সব যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কাছে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তারা হাসপাতাল চালু করবেন। যেহেতু এখান থেকে রংপুর অনেক দূর, রংপুর মেডিকেলে যেতে মানুষের সমস্যা হয়, পঞ্চগড়ের হাসপাতাল চালু করা একটা চ্যালেঞ্জ। এছাড়াও পঞ্চগড় থেকে যে ট্রেনগুলো চলে, এই ট্রেনগুলোর ঢাকাগামী যে আন্তঃজনপদ ট্রেন, এই ট্রেনগুলিকে আর একটু আধুনিকায়ন করা দরকার। এই ট্রেনগুলিতে পঞ্চগড় থেকে চট্টগ্রাম, পঞ্চগড় থেকে খুলনার ট্রেন ছাড়া জরুরি। এই অবকাঠামোগত উন্নয়ন হলে আমাদের পঞ্চগড়ের যে অর্থনৈতিক উন্নয়ন, যেহেতু পঞ্চগড় পর্যটন জেলা, পঞ্চগড় চা ভিত্তিক জেলা,
পঞ্চগড়ের বিভিন্ন রকম কৃষিজ পণ্যের একটা বহুমুখীকরণের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এটিকে কেন্দ্র করে এবং সর্বোপরি পঞ্চগড়ে বাংলা বাংলাদেশে একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর রয়েছে, নেপাল, ভুটান, ভারতকে কানেক্ট করা সম্ভব। এই বন্দরকে ব্যবহার করে আমাদের বাংলাদেশের পর্যটন এবং যোগাযোগ অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুললে এই এলাকায় একটা অভূতপূর্ব উন্নয়ন আমরা আশা করছি। এবং আমরা মনে করি যারা প্রার্থী হবেন, যারা জিতে আসবেন কিংবা যারা বিজিত হবে, তারা উভয়ই সকলেই তারা মিলে এই উন্নয়ন যাত্রায় আমাদের পঞ্চগড়ের মানুষের যে চাহিদা সেটা তারা পূরণ করতে সক্ষম হবেন, আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। জি, আরেকটু জানতে চাই যে এবারের ভোটারে দেখা যাচ্ছে যে অর্ধেকই নারী, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা, কি মনে করছেন? দেখুন, আমাদের যে ভোটার রয়েছে বা টোটাল জনসংখ্যার আমাদের পঞ্চগড়ে 14 লক্ষ মানুষ, এখানে প্রায় অর্ধেক নারী, ভোটারের অর্ধেক প্রায় নারী। নারী উন্নয়নে আপনাকে একটা উদাহরণ দেই যে পঞ্চগড়ের নারী হ্যান্ডবল দল সারা বাংলাদেশের কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশের যতগুলো হ্যান্ডবল টিম রয়েছে সবগুলোতে পঞ্চগড়ের নারীরা রয়েছে। তো পঞ্চগড়ের যে নারীর যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, এখানে পঞ্চগড় থেকে এ ধরনের কোনো নিরাপত্তার শঙ্কা নেই এবং এদেরকে যদি নার্সিং করা যায় এখান থেকে অনেক ভালো কিছু আমরা আশা করব। এবং নারী উন্নয়নকে আমরা যদি পিছিয়ে রাখি তাহলে টোটাল উন্নয়নটাই আমাদের ব্যাহত হবে। সুতরাং আমরা মনে করি যে সেই নারী উন্নয়নের জন্য আমাদের সকলেরই কমিটমেন্ট রয়েছে এবং এটি প্রতিশ্রুতি পালন করতে পারলে আমাদের টোটাল জনগোষ্ঠীকে আমরা একটা উন্নয়নের কাতারে নিয়ে আসতে পারবো। জি, জনাব মেহেদী হাসান খাঁ বাবলা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শরীফুল করিম রুবেলের কাছে আসতে চাই। রুবেল, নির্বাচন আসে যায়, নির্বাচনের প্রচারণার সময় তারা প্রার্থীরা ভোটারদের যে আশার বাণী শোনান বা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হওয়ার পরে তারা আর সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন না। হ্যাঁ, তাদের কথায় এবং কাজের কোনো মিল পাওয়া যায় না। এ নিয়ে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু অনেক ধরনের হতাশা তৈরি হচ্ছে এবং এটি বলা যায় যে এক ধরনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে। তো এ থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না কেন? আপনার কি অভিমত জানতে চাই। আমি শরীফুল করিম রুবেল বলছিলাম নাগরিক উন্নয়ন ফোরাম থেকে। আসলে আমরা 55 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের এই অঞ্চলে তেমন কোনো উন্নয়ন নেই। ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর জেলার একাংশ সহ প্রায় অর্ধকোটি মানুষের যোগাযোগের সহজ কেন্দ্রবিন্দু ঠাকুরগাঁও, কিন্তু আমাদের এখানে একটা বিমানবন্দর আছে, এই বিমানবন্দরটি আজও চালু করা হয়নি, সম্ভব হয়নি। কিন্তু আমাদের এখান থেকে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের এখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব 120 কিলোমিটার, কিন্তু আপনার এখানে দেখা যায় তো অনেক সময় এই এত দূর জার্নি করার ফলে রোগীদের অনেক সময় মৃত্যু ঘটে। তো আমরা আসলে ঠাকুরগাঁও আমাদের এখানে উন্নয়ন ঘটেনি। আমাদের এখানে যে আমাদের এখানে যে বিমানবন্দরটা আছে সেটা চালু করা সম্ভব হয়নি। আসলে এই জায়গায় 55 বছর পেরিয়ে আসার পরেও আমাদের এখানে তেমন কোনো আমরা উন্নয়নের ছোঁয়া দেখছি না। তারপরেও আমরা একটা আশার আলো দেখছি যে আমাদের এবারে নির্বাচনে একটা আওয়াজ উঠছে যে উন্নয়নের নির্বাচন। আমরা চাই যে এখানে আপনার মহাসচিব নির্বাচন করবে, এখানে জামাতের একজন প্রার্থী আছে, সেও হ্যাবিয়েট, সেও প্রতিশ্রুতি দিচ্ছে। তো আমরা এবার আশা করি যে আমাদের এবারে নির্বাচন হোক উন্নয়নের নির্বাচন। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চাই, আমরা ঠাকুরগাঁও বিমানবন্দর চাই, আমরা এই অঞ্চলে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই অঞ্চলে ইপিজেড স্থাপন হোক। কৃষি আমাদের এই অঞ্চলে বিশেষ করে কৃষি উৎপাদনে উদ্বৃত্ত অঞ্চল বলা হয় আমাদের এই অঞ্চলকে, কিন্তু আমাদের এই অঞ্চলে শিল্প কারখানাগুলোর বন্ধ, অনেকগুলো বন্ধ। পঞ্চগড় সুগার মিল বন্ধ, সেতাবগঞ্জ সুগার মিল বন্ধ, এই কারখানাগুলো চালু করা প্রয়োজন। তো আমাদের প্রতিশ্রুতি হোক উন্নয়নের, এবার আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা চাই যে জনগণ যাতে ভোট দেয়, যোগ্য ব্যক্তিকে ভোট দেয়, যে আমাদের এই অঞ্চলে কাজগুলো করবে। জি, জনাব রুবেল, যেহেতু নাগরিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আপনি, বিগত বছরগুলোতে কিন্তু প্রহসনমূলক একটা নির্বাচন জনগণ দেখেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকায় উন্নয়ন কতটুকু হয়েছে বা হতে পারে কি মনে করছেন? আমি মনে করছি যেমন হচ্ছে আমাদের এখান থেকে খুব কাছে, বাংলা বান্দা সীমান্ত থেকে নেপালের ডিস্টেন্স অনেক কাছে, ঠিক আছে, নেপালের ডিস্টেন্স কিন্তু আমরা 20 কিলোমিটার, কিন্তু আমরা নেপালে যেতে পারি। আমাদের ভুটান অনেক কাছে, আমরা ভুটান যেতে পারি। আমরা কেন পারবো না? আমরা এই পথে এত কাছে, তো আমাদের বিভিন্ন সরকারগুলো এগুলো আসতে চেষ্টা করছে, কিন্তু কোনো অদৃশ্য কারণে সেগুলো সম্ভব হয়। আমরা চাই যে আমাদের এই অঞ্চলে
অবশ্যই যেন এগুলো হয় বাংলাবাজার স্থলবন্দরকে আরো কার্যকরী করা হোক। তারপরে আপনার হচ্ছে আমাদের বিমানবন্দর থেকে চালু করা হোক। ঠাকুরগাঁ এমন একটা অবস্থানে আছে, ঠাকুরগাঁ বিমানবন্দর থেকে নেপালের নিয়ারেস্ট একটা বিমানবন্দর আছে, সেটা হচ্ছে ভদ্রাপুর আপনার মাত্র 70 কিলোমিটার। বিরাটনগর বিমানবন্দর সেটা 120 কিলোমিটার। সেই এইগুলোকে যদি আপনাকে ঠাকুরগাঁকে ট্রানজিট করে যদি আপনার হচ্ছে একটা বিজনেস হাব করা যায়, বাংলা বন্দর, স্থলবন্দর, বিরল বিমানবন্দর, বিরল স্থলবন্দর, তারপর হিলি স্থলবন্দর, এই স্থলবন্দর কার্যকর করা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু ধরেন যে আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যেতে পারি। বিশেষ করে আমাদের এই অঞ্চলটা একটা হাব হতে পারে বিকল্প হিসাবে, বিজনেস হাব। আপনি এই চ্যালেঞ্জগুলো উত্তরণে বাধাটা আসলে কি দেখছেন? বাধাটা আসলে সত্যি কথা বলতে যেটা আমরা মনে করছি যে আমাদের এই অঞ্চলে আসলে সঠিক নেতৃত্ব ছিল। জি জনাব মোহাম্মদ শরীফুল করিম রুবেল এবং মেহেদী হাসান খান বাবলা, আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভোটের হাওয়ায় নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ভোটের হাওয়ায়। উত্তরের জেলা পঞ্চগড়ে মোট জনসংখ্যা 13 লাখের বেশি, আর 2টি আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় 9 লাখের কাছাকাছি। পঞ্চগড়ের 2টি আসনে এবার বিএনপি, জামায়াত ও এনসিপির 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 দলই 2টি আসনে জিততে মরিয়া। 3 দলের মধ্যে কি বলছেন বিএনপির প্রার্থীরা, তাই এবার জেনে নেব। সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা পঞ্চগড় 2 আসনকে, আমার দলের প্রধান তারেক রহমানকে এবং বাংলাদেশের আসন 2কে আমরা বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ আমার দলকে উপহার দেব। এবং সেই ক্ষেত্রে আমি দেবীগঞ্জ বোদার প্রতিটি ভোটার, প্রতিটি জনসাধারণকে এটুকু প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যা প্রত্যাশা করছেন আগামী দিনে মানবিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমার বিশ্বাস আমরা সেই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলে আমরা দেবীগঞ্জ বোদাকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ আসন হিসাবে আমি উপহার দেব। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বলতে যা বোঝায় সেটা আবার গণতান্ত্রিকভাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের এই আসনও ইনশাআল্লাহ সেটা কোনো ব্যতিক্রম হবে না। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমিরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন এনসিপির সার্জিস আলম, জাসদের নাজমুল হক প্রধান সহ মোট প্রার্থী 7 জন। তবে জামায়াত সার্জিসকে সমর্থন দিয়ে জোটের প্রার্থী করেছে। পঞ্চগড় 2 আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের শফিউল আলম সহ মোট 5 জন প্রার্থী। আলহামদুলিল্লাহ, আমি সততার সহিত নিষ্ঠার সহিত আমি বোদা উপজেলা 5 বছর সুষ্ঠুভাবে পরিচালনা করছি এবং সেই ধারাবাহিকতায় আমার এলাকাবাসী সবাই হয়তো আমার পক্ষে এটা একটা পজিটিভ নিবে, এটা একটা। আর আমার 17-18 বছর বয়স তখন থেকে আমি সামাজিকতা মানুষের জন্য একটা কাজ করে আসতেছি। এখানে আমাদের দলীয় স্বার্থটাকে কম প্রাধান্য দিয়ে বরং দেশের স্বার্থকে অধিক প্রাধান্য দিতে হবে। আমরা মনে করি যে আমরা 11 দলীয় জোট একসাথে এই বোঝাপড়াটাকে সামনে রেখে আমরা খুব দ্রুত আমাদের এই ঘোষণাটা দিতে যাচ্ছি যে কোন আসনে কোন দলের কোন প্রার্থী থাকছে এবং কত কত আসনের এই জোটটা হচ্ছে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে এই বিষয়টি বাংলাদেশের মানুষের সামনে আসবে। জাতীয় নির্বাচনে 12 কোটি 76 লাখ ভোটারের মধ্যে 6 কোটি 28 লাখ 79 হাজার নারী ভোটার, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নিজেদের অধিকার নিরাপত্তা নিয়ে কি ভাবছেন পঞ্চগড়ের নারীরা, সে ভাবনাই শুনে আসব। বাংলাদেশের মানুষ চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে। আমরা চাই যে সেই দলটি আমাদের নারীদেরকে নিয়ে ভাববেন, নারীর উন্নয়ন, নারীর ক্ষমতা এবং নারীর সুরক্ষা। সরকারের উচিত হবে নারীদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া, আমি মনে করি। একজন স্বামীর পাশাপাশি তার নারীকেও দরকার, তার স্বামীর সহযোগিতা করা এবং তার স্বামীর সাথে সাথে সেও বাইরে চাকরি করবে, সে যে বাইরে চাকরি করবে তার একটা নিরাপত্তার দরকার। আমাদের পঞ্চগড় একটা বিএনপির ঘাঁটি জায়গা, আমরা পঞ্চগড়বাসী সবাই উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিতে চাই। এখন একটা ভোটের সুষ্ঠু নির্বাচনের একটা আনন্দমুখর পরিবেশ এসেছে। ইনশাল্লাহ আমরা আনন্দমুখর পরিবেশে
ভোট প্রদান করতে চাই। নির্বাচন নিয়ে কি ভাবছেন পঞ্চগড়ের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, একটু জানাবেন যে কি ভাবছেন পঞ্চগড়ের মানুষ এবং তাদের প্রত্যাশার কথাগুলো একটু শুনতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় এক আসন সারা দেশের মতোই কিন্তু ভোটের যে হাওয়া, সেই হাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায়। রাজনৈতিক দলের প্রার্থীরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু দিনরাত বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন, এলাকায় যাচ্ছেন এবং তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা এখন এই মুহূর্তে আছি পঞ্চগড় প্রেস ক্লাব এলাকায়। আমরা এখানে যারা এই এলাকার ভোটার রয়েছেন, ভোট নিয়ে তাদের ভাবনা কি আসলে আমরা জানতে চাইব যে এবারের ভোট তো গত কয়েক ভোটের চাইতে অনেকটাই ব্যতিক্রম ধর্মী, সেই সাথে হা না ভোট আছে। তো এই হা না ভোট নিয়ে মানুষের ভাবনা নিয়ে আপনারা কি মনে করছেন? এবারে যেহেতু গণভোট একটা আছে, যে হা না ভোটের মধ্যে, যেটা আর কি আমাদের ৭২-এর সংবিধানের সাথে রিলেটেড, যে সেটা কি স্থায়ী থাকবে কি থাকবে না। আসলে আমরা যারা ১৭ বছর ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেখেছি, এখান থেকে আমাদের একটা বিষয় উঠে এসেছে। এর মধ্যে আমার 18তেও ভোট উঠেছে, এর মধ্যে আমি দেখেছিলাম। কারণ আসলে সেই সময় ভোট দেওয়া এবং না দেওয়া দুটাই সমান ছিল। কারণ ভোট দিতে গেলেও আমাকে সে জায়গায় দিতে হবে, যেহেতু ভোট কেন্দ্রে তাদেরই কর্মীরা থাকতো, এবং আমরা ভোট না দিলেও সেটা অটো ভোট কানেক্ট হয়ে যেত। সেহেতু এবারের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ এবারে আমরা আশা করছি যে সম্পূর্ণ সুষ্ঠু একটি নির্বাচন হবে। এবং এখানে যেহেতু গণভোটের একটি বিষয়ে উল্লেখ আছে যে আমরা সেই সংবিধান চাই কি না চাই, সেটাতে যদি আমরা চেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের পক্ষের হা ভোট হবে, এবং যদি আমরা সেটাকে সংশোধন বা সংবিধান বহাল রাখতে না চাই সেক্ষেত্রে না ভোট। তো আমাদের মনে হচ্ছে যেহেতু আমরা সেই রেজিম থেকে উঠে আসতে পারছি, প্রায় ১.৫ বছর হয়ে যাচ্ছে, তো আমাদের গণভোটের ক্ষেত্রে আমাদের স্পেসিফিকলি আমাদের বুঝতে হবে যে আমরা কোন জিনিসটাকে চাচ্ছি বহাল রাখতে, যে আমরা ৭২ সংবিধানই চাচ্ছি না এটাকে সংশোধন চাচ্ছি। তো আমাদের ক্ষেত্রে বা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের নতুন প্রজন্ম যেটা আছে সেটা গণভোটের ক্ষেত্রে হায়ের দিকেই ঝুঁকবে বেশি। আচ্ছা, আপনি যেহেতু ২৪ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, সেই হিসেবে আগামী নির্বাচনে আপনার প্রত্যাশাটা কি থাকছে? আসলে প্রত্যেক ভোট থেকে আমরা যেটা দেখে আসছি যে আমাদের তো প্রায় 30 ইয়ার্স বয়সের কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে আমাদের কাছে অনেক প্রার্থীরাই এসছে, কখনো নিজ দলীয় হয়ে এসেছে, কখনো বিপরীত দলীয় হয়ে এসেছে, আবার নিজ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেকজনে আসে প্রতিশ্রুতি দেয়। কিন্তু আসলে এতদিনে আমরা সেরকম ব্যালেন্স কোনো জায়গা পাইতাম না, কারণ যে যেটা চাইতো সে সেটাই করত, তার বিরোধী কেউ বলার কোনো অপশনই ছিল না। কিন্তু এখন সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে যে ১ নয় ২ নয় ৩ নয় ৪-৫ জন প্রতিনিধি দাঁড়াচ্ছে ভোটে। তো এখানে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে, হয়তোবা যদি এটা তারা বাস্তবায়ন না করে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় তার যে প্রতিদ্বন্দ্বীরা আছে তারা অন্তত আমাদের ভয়েস হয়ে কথা বলতে পারবে। তো আমাদের মনে হচ্ছে এবারে তাদের প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের সংখ্যাটা বেশি হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন পঞ্চগড় সৌজন্যের একজন প্রতিনিধি। আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনের একটি ভালো অবস্থান প্রত্যাশা করেন কিনা নির্বাচন কমিশনের কাছে? ধন্যবাদ। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করি যে লেভেল প্লেইং ফিল্ড বলতে গেলে সারা বাংলাদেশের যেটা অবস্থান সেটা পঞ্চগড়ের বাইরে নয়। এইসব অবস্থানে নির্বাচন কমিশনকে খুব শক্তভাবে, যোগ্য, সততার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে এখনো এই শক্ত অবস্থানে আসছে কিনা আমরা বিদ্যমান, আমরা এখনো বুঝে উঠতে পারতেছি না। তার মধ্যে সারা বাংলাদেশে যেভাবে নিয়মতান্ত্রিক অনিয়মতান্ত্রিকভাবে মানুষকে ট্যাগ দিয়ে যেভাবে মানে উশৃঙ্খলতা বা শৃঙ্খলতা হানি করছে, সেখানে আগামী নির্বাচন আমরা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে কতটুকু ভোট সংখ্যা তার মানে বক্সে যাবে, কিভাবে মানে তার কিভাবে আসবে নির্বাচন প্রচারণা মানে ভোট দিতে আসবে, সেটা নিয়ে
একটু উদ্বিগ্ন আছে। তবে নির্বাচন কমিশনারকে শক্ত অবস্থায় মনিটরিং করে নির্বাচন শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে, সততা, যোগ্যতা এবং দক্ষ নিরপেক্ষভাবে। এই নিরপেক্ষতা যদি অর্জন করে মানুষের মধ্যে আশা সঞ্চারণ প্রাপ্তিটা নিয়ে আসতে পারে, তাহলে হয়তো দেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাবে এবং মানুষ তার ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে ভোট উৎসব আসতে পারে। তার মধ্যে না হলেও আসবে না। যেমন ধরেন দেখা যাচ্ছে সারা বাংলাদেশের নারীদের যে কমিটমেন্ট সংস্কারের, যেটা 30%কে দিতে হবে, তার মধ্যে একটা দল তো দেয়নি, একটা দলের প্রার্থী নারী প্রার্থীতেই নেই। তাহলে নারীদের অবস্থানটা তারা কি দেখতেছেন, কিভাবে ভাবতেছেন এবং নারীদের কি অবস্থা আসছে সেখানে আপনারা আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনারা প্রার্থীদের কাছ থেকে কেমন প্রত্যাশা করেন, কেমন পঞ্চগড় দেখতে চান? আমরা প্রার্থীদের কাছে, আমরা যেহেতু হিমালয়ের শেষ প্রান্তে, এখানে পঞ্চগড়ের মানুষ খুব ভদ্র, সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করে উশৃঙ্খলতা পছন্দ করে না। সেখানে স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন লোককে চায়, যারা আগামীতে পঞ্চগড়কে বেকারত্ব দূরকরণ সহ পঞ্চগড়ের মানবিক দিকটা দেখবে এবং বাসযোগ্য অবস্থান দেখবে, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রসার ঘটাবে এবং আসলে আমরা যেমনটি শুনছিলাম যে পঞ্চগড়ের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটের হাওয়া কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে এবং প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও ভোট নিয়ে নানা ধরনের ভাবনা রয়েছে, হা ভোট সহ অন্যান্য প্রার্থীদের নির্বাচনে। তো এই ভোটের হাওয়া জমুক সারা দেশেই এই প্রত্যাশা। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সমস্যা। সালেহ মোহাম্মদ রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের ভোটের হাওয়ার খবর জানছিলাম। ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।